আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। রক্ষক যদি ভক্ষক হয় বাস্তবে কোনো সুফল দেখা যায় না, বলছেন চরমনাই পীর। এরপর জানিয়ে দেব, নানক, তাপস সহ 28 জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আজ। জেলায় জেলায় ভুয়া কমিটি, সতর্ক করল বিএনপির মিডিয়া সেল। সর্বশেষ জানিয়ে দেব, গুম খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রক্ষক যদি ভক্ষক হয় বাস্তবে কোনো সুফল দেখা যায় না, বলছেন চরমনাই পীর। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তখন আলোচনা টেবিলেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার কোনো সুফল দেখা যায় না, ভবিষ্যতেও আশা করা কঠিন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার 8 জুন সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট ও জনগণের প্রত্যাশা বিষয়ে গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। চরমনাই পীর আরও বলেন, দেশের জনগণের জন্য যে বাজেট তৈরি করা হয় সেটি যদি জনগণের দোরগোড়া পর্যন্ত না পৌঁছায় তাহলে প্রকৃত সুফল দেখতে পাওয়া যাবে না। স্বাধীনতা উত্তর যে আর বর্তমান যে সরকার দেখেছেন তা ব্যতিক্রম, কারণ এ সরকার এসেছে অভ্যুত্থানের মাধ্যমে। এর ইতিহাস বৈষম্য দূরীকরণ, হকদারের পাওনা নিশ্চিতে যে অবদান তা ভুলবেন না। যারা দেশ নিয়ে চিন্তা করেন, যে নীতি আদর্শের যে আকাঙ্ক্ষা ছিল আপনারা সেটি বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি আরও বলেন, শরিয়া নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত না হলে আলোচনা করব, কিন্তু তার ফল পাবো সেটা আশা করছি না। যারা দেশ পরিচালনায় আছেন তারা আমানতদার, কিন্তু আপনারা রক্ষক ভক্ষক সেজে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, যে বাজেট পেশ করেছেন 26-27 অর্থ বছরে বাজেট ঘোষণা করবেন, এতে করে প্রতিটি জনগণের মাথায় 1,40,000 টাকার মতো ঋণ বিদেশের কাছে দায়বদ্ধ হিসেবে বোঝা নিয়ে চলব। এটি হতে পারে না, এটি পরিবর্তন করতে হবে। তাই সবাই একাকার হয়ে জনগণের চাওয়া পাওয়ার লক্ষ্যে আগাতে হবে। গাজী আতাউর রহমানের পরিচালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জানিয়ে দেব, নানক, তাপস সহ 28 জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আজ। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে 9 হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে আজ থেকে সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার 8 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম শুরু হবে। প্রথমে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে, এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। মামলায় বর্তমানে 4 আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হোসেন রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন এবং ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে মামলার বাকি 24 আসামি পলাতক রয়েছেন, তাদের মধ্যে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও রয়েছেন। এর আগে গত 10 মে প্রসিকিউশনের দাখিল করা 3টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 28 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সে সময় গ্রেপ্তার 4 আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন দিন ধার্য করা হয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী 2024 সালের 18 ও 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দমন-পীড়ন চালায়। আসামিদের উস্কানি, নির্দেশনা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থিতিতে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাহমুদুর রহমান সৈকত, ফারহানা ফায়েজা সহ মোট 9 জন নিহত হন। এছাড়া আহত হন আরও বহু ছাত্র ও সাধারণ মানুষ। এবার থাকছে জেলায় জেলায় ভুয়া কমিটি, সতর্ক করল বিএনপির মিডিয়া সেল। দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কতা বার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার 8 জুন সকালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে তাদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এতে আরও বলা হয়েছে, অনুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সর্বশেষ জানিয়ে দেব গুম খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাংবাদিক পরিচয়ে যারা গণহত্যা, ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতির বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছেন সেসব সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে তা জাতীয় সংসদে জানতে চান এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার সংসদে প্রশ্নে তিনি বিষয়টি উত্থাপন করেন। জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, চাকরিজীবী কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সম্পর্ক প্রশ্ন করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ 17 বছরের বেশি সময় সাংবাদিকতা করা খুবই কঠিন ছিল। সে সময়েও অনেক পেশাদার সাংবাদিক পেশাদারি দায়িত্ব পালন করে গেছেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের সময় সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতি সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছেন, মিডিয়াগুলোতে যারা আজকে সরকার দলে আছে বিএনপি সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, ওনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসাবে আমরা দেখেছি। বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে এবং আজকে যারা বিএনপি এবং জামাতে আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামধারী সাংবাদিক। এই সাংবাদিকদের এখন আবার বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিলেন তাদের বের করে দেওয়া হয়েছে। সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে পিটিয়েছে। সেটাকে উদযাপন করতে দেখা গেছে বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীকে। হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, যারা এই গুণ খুমের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদের হত্যাযজ্ঞ করে তোলা হয়েছে, এই সব নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে কি কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে? আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা? কেন তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে? সেটির আইনগত ব্যাখ্যাটি কি? জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক সম্পর্ক প্রশ্নে বলেন, এখন উপজেলা ইউনিয়ন পর্যন্ত সাংবাদিকদের কার্ড পাওয়া যায়। সে রিপোর্টার না, ম্যাট্রিক পাশও না, ইউটিউবের মাধ্যমে যা ইচ্ছা তা প্রচার করছে। তিনি জানতে চান, এ ধরনের ব্যক্তিদেরকে সাংবাদিকের কার্ড দেয়, এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। জবাবে প্রতিমন্ত্রী ইয়াসির খান বলেন, সরকার মিস ইনফরমেশন অর্থাৎ ভুল তথ্য এবং ইনফরমেশন অর্থাৎ অপতথ্য নিয়ে কাজ করছে। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন উপস্থাপন করেন। এ বিষয়ে একটি টিম করা হয়েছে। মনিটরিং করে তাদের আইনের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে কাজ চলছে। কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।